আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই যে আমি তোমাদের সামনে আজকে পরিমাণগত রসায়নের টপিকস নিয়ে হাজির। আজকে আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল শিখব এবং সমতাকরণ শিখব। যারা পরীক্ষার্থী এবং যারা ফার্স্টে ফাইনাল দিবে কিছুদিন পর, তাদের জন্য এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। এখন আমরা 1 নাম্বার সৃজনশীলটা বিসমিল্লাহ দিয়ে শুরু করি। তো এই অধ্যায়ের তো তোমরা সবাই মোটামুটি পড়েছো। তো আমার উদ্দেশ্য হচ্ছে রিভিশন দেওয়া, হ্যাঁ, বা যাদের কিছু গ্যাপ আছে, অঙ্কগুলো করতে সমস্যা হয়, তাদেরকে একটু হেল্প করা। দেখো, এই পাত্রে দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত হবে, এইটা প্রথম প্রশ্ন। তো এইটা যদি আমরা করতে চাই, প্রথমেই আমরা এই পাত্রের দ্রবণের ঘনমাত্রা বের করব। তাহলে এই পাত্রের দ্রবণের ঘনমাত্রা S equal W into 1000/mv, এটা আমরা সবাই জানি। এই সূত্র 5.3 হবে, W দেওয়া আছে 1000, আর আণবিক ভর কত, সোডিয়াম কার্বন যেহেতু 106, আয়তন কত 250। তাহলে এখানে আমরা ক্যালকুলেটর করে দেখি এটার মান কত আসে। তাহলে এখন আমরা 5.3 ইন্টু 1000 ভাগ 250, 5.3 ইন্টু 1000 ভাগ 250, দেন ভাগ 106, 0.2 মোলার আসে, 0.2 মোলার। এখন এইটাকে ppm এ প্রকাশ করতে বলছি, তাহলে এখানে তোমার 0.2 মোলার মানে কি, এত মোল পার লিটার। এখন এইটাকে আবার আমরা আণবিক ভর দ্বারা গুণ করবো, 106 গ্রাম পার লিটার হয়ে যাবে। তাহলে এইটাকে যদি আমরা আণবিক ভর দ্বারা গুণ করি 106, তাহলে এটা হয়ে যায় 21.2 গ্রাম পার লিটার। এটাকে যদি আমরা 1000 দ্বারা গুণ করি, তাহলে এটা হয়ে যাবে মিলিগ্রাম পার লিটার। তার মানে এটা 21200 ppm। আমরা জানি যত মিলিগ্রাম প্রতি লিটার, যত মিলিগ্রাম সেটাই কি ppm বলে। হ্যাঁ, পাশে তুমি চাইলে সাইডে দিতে পারো, যেহেতু 1 মিলিগ্রাম পার লিটার 1 ppm। তাহলে এই যে হয়ে গেল অঙ্কটা, খুবই সোজা। আশা করি কারো বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো তোমরা এটা তুলো, আমি পরবর্তী অঙ্কটা এসে করাচ্ছি। এবার আসেন আমরা এ ও বি পাত্রের মিশ্রণে দ্রবণের পিএইচ নির্ণয় করা শিখব। তো এখানে গ নাম্বার এ ও বি পাত্রের মিশ্রণে দ্রবণের পিএইচ, এটা করতে গেলে আমরা দুই পাত্রের আগে, এখানে একটা প্রশ্ন ছিল যে, এটা লিখতে ভুলে গেছি, এখানে লিখি এক্স প্লাস অ্যামোনিয়া মিলে এখানে সাদা ধোঁয়া উৎপন্ন হয়, সাদা ধোঁয়া, সাদা ধোঁয়া। তো এই সাদা ধোঁয়া জিনিসটা কি, তাহলে এখানে এক্স প্লাস অ্যামোনিয়া, সাদা ধোঁয়া উৎপন্ন হয় তখনই যদি এটা
তোমার হচ্ছে HCl হয়। তাহলে অ্যামোনিয়ার সাথে কোনো একটা পদার্থ মিলে সাদাতে উৎপন্ন করবে, এটা তখনই সম্ভব যখন ওই যৌগটা X হবে। তার মানে এখানে X হচ্ছে HCl। তাহলে দেখো, তুমি যদি ব্যাপারগুলো না জানা থাকে, কিছু কিছু জিনিস তোমাকে আটকাই দিবে। আবার দেখো, এখানে শর্ত ছিল X প্লাস অ্যামোনিয়া সাদা দোয়া। তাহলে অ্যামোনিয়ার সাথে কোনো যৌগ মিলে সাদা দোয়া উৎপন্ন করবে তখনই যখন ওই যৌগটা HCl হয়। কি হয়? HCl হয়। এখন আসেন আমরা চলে যাই হচ্ছে অঙ্কটার মধ্যে। তাহলে এই পাত্রের মূল সংখ্যা বের করবো আগে। তো এই পাত্রের মূল সংখ্যা কি হবে? এই 5.3কে 106 দ্বারা ভাগ করে দাও, অর্থাৎ সোডিয়াম কার্বনেট মূল সংখ্যা বের হয়ে যাবে। ডাব্লিউ যদি দেওয়া আছে, তাহলে এখানে 5.3 ভাগ 106, 0.05 মোল। তারপরে বের করেন X এর মূল সংখ্যা, অর্থাৎ HCl এর মূল সংখ্যা। তাহলে এটার ঘনমাত্রা দেওয়া আছে এবং হচ্ছে, তো আমরা জানি ঘনমাত্রা এবং আয়তন দেওয়া থাকলে SB/1000 দিয়ে মূল সংখ্যা বের করতে হবে। তাহলে এখানে কি হবে? এখানে হবে তোমার 0.10কে আমরা 100 দ্বারা ভাগ করব, কারণ এটা কারার যে 100 হবে, তাহলে 100 দ্বারা ভাগ করলে 1 × 10⁻³ মোল হয়। এখন যেহেতু মিশাবো, তো মিশ্রণী ক্ষেত্রে তোমার হচ্ছে এই সোডিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া করতে হবে। বিক্রিয়া করলে কি হবে? সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে কি পানি। তো সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড আর পানি যখন হয়, তখন সমতা করতে হবে। এখানে 2 মোল হবে আর এখানে 2 হবে, বাকিটা ওটা সমতা হয়ে গেছে। এখন বিক্রিয়া অনুসারে আমরা কি লিখতে পারবো? বিক্রিয়া অনুসারে তোমার হচ্ছে 2 মোল HCl সমান হচ্ছে 0.05 মোল সোডিয়াম কার্বনেট। তাহলে 1 মোল HCl সমান হবে কি? 0.05/2 মোল সোডিয়াম কার্বনেট। আর 0.05 মোল 1 × 10⁻³ মোল HCl হবে 0.05 × 1 × বাট শুধু 10⁻³ লিখলে হবে /2 মোল সোডিয়াম কার্বনেট। তাহলে এই মানটাকে আমরা 0.001কে ভাগ করব 2 দ্বারা ভাগ করে এটার সঙ্গে 0.05 গুণ করে দেব। তাহলে এটা হবে 2.5 × 10⁻³ মোল। এত মোল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে। তার মানে সুতরাং দ্রবণে সোডিয়াম কার্বনেট অবশিষ্ট থাকে তোমার 0.05 - 2.5 × 10⁻³ বা বিয়োগ করে যত হবে তত 0.04997 মোল। তবে সুতরাং দ্রবণের প্রকৃতি ক্ষারীয়। তারা বলছে পিএইচ বের করতে। তো পিএইচ যদি বের করতে চাই, সোডিয়াম কার্বনের একটা ক্ষারক, তো সোডিয়াম কার্বনেট যদি ক্ষারক হয়, তাহলে পিএইচ বের করে আমি এখানে দেখাচ্ছি। সোডিয়াম কার্বনেট যদি ক্ষারক হয়, তখন সে কী করবে? ওএইচ আয়ন তৈরি করবে। তাহলে 1 মোল সোডিয়াম কার্বনেট পানিতে মিশাইলে তোমার হচ্ছে পানি সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে 2 মোল ওএইচ আয়ন। এখন দেখো, ও সরাসরি কিন্তু সোডিয়াম কার্বনেট 2 মোল ওএইচ আয়ন তৈরি করে না। পানিতে মিশাইলেই সেটা পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। ওই সোডিয়াম হাইড্রোক্সাইডটা পরবর্তীতে ভেঙে 2 মোল দুই মোল ওএইচ আয়ন তৈরি করবে। তো আমরা যেহেতু এটা ক্ষারক, ডিরেক্টলি লিখে ফেলতে পারি আর কি, 1 মোল সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে 2 মোল ওএইচ আয়ন। তার মানে হচ্ছে তোমার ওএইচ আয়নের ঘনমাত্রা বের করতে হবে। তো এটা তো মূল সংখ্যা বের করছি। তো
তাহলে ওয়েস আয়নের ঘনমাত্রা, তাহলে ওয়েস আয়নের ঘনমাত্রা কী হবে 0.04997 কে আয়তন, টোটাল আয়তন কত হবে, টোটাল আয়তন হবে 260 এবং সেটা লিটারে নিতে হবে 0.26 লিটার হবে, কারণ এটা ম্যানুয়াল ছিল সেটাকে আমরা লিটার নিচ্ছি 0.26 হবে। ব্যাপারটা বুঝছেন? এটা ছিল হচ্ছে এমএলএ, এটাকে লিটার নিতে হবে মোল পার লিটার, তাহলে 0.049975 এইটাকে আমরা ভাগ করব 0.260 দ্বারা, তাহলে এইখানে মূল সংখ্যা হয় ঘনমাত্রা 1.22 মোল পার লিটার। সুতরাং এখানে হবে POH মাইনাস লগ ওয়েস আয়নের ঘনমাত্রা অর্থাৎ 0.1922 ইন্টু 2 কেন, কারণ হচ্ছে এখানে 2টা ওয়েস আয়ন তৈরি করে, তার মানে এখানে মাইনাস লগ 0.3844। তাহলে এখন আমরা যদি এটা লগারিদম করি তাহলে সেক্ষেত্রে কী হবে মাইনাস লগ 0.3844, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 0.4152 পিওএইচ। তাহলে পিওএইচ যদি 0.4152 হয় তাহলে পিএইচ কত হবে 14 থেকে 0.4152 বিয়োগ করতে হবে, তো বিয়োগ করলে এটা হয় 13.58। এই হচ্ছে তোমার ম্যাথসটা, আমার যদি মোবাইলের ক্যালকুলেটারে ভুল না করে থাকি। তাহলে দেখেন এই পর্যন্ত সবাই সহজেই বুঝছেন, কিন্তু পরবর্তীতে কিভাবে করতে হয় সেটা অনেকে পারে না। তো যেহেতু সোডিয়াম কার্বনের অবশিষ্ট ছিল, তাহলে সোডিয়াম কার্বনেট আসলে 2 মূল ওয়েস আয়ন তৈরি করে দ্রবণে। তো 2 মূল ওয়েস আয়ন তৈরি করে, তাহলে 1 মূল ওয়েস আয়নের আমরা ঘনমাত্রা বের করছি। এইটা পরবর্তীতে আমরা হিসাব করার সময় 2 দ্বারা গুণ করে নিয়েছি, কারণ সে 2 মূল সোডিয়াম হাইড্রোক্সিল আয়ন তৈরি করে। তো আমরা জানি হাইড্রোক্সিল আয়ন তৈরি করলে প্রথমে আগে পিওএইচ বের করতে পারবো। তো পিওএইচ বের করতে গিয়ে পিওএইচ বের করলাম আমরা 0.4152, দেন হচ্ছে ওখানে পিএইচ সমান হচ্ছে 13.52। আশা করি বুঝতে পারছো, তোলার চেষ্টা করো, আমি একটু পরে এসে আবার এটাকে বোঝাচ্ছি। তো এখানে ক্যালকুলেটর খুঁজতেছি, ক্যালকুলেটর পাচ্ছি না। তো মোবাইলে ক্যালকুলেটর মোটামুটি ভালোই কাজ করছে আশা করি। তো এখানে আবার আমি একটু সামারি করি যে প্রথমে 2 পাত্রের মূল সংখ্যা বের করব। 2 পাত্রের মূল সংখ্যা বের করার পর দেন আমরা দেখব যে কোনটা অবশিষ্ট থাকে। যদি এখানে অ্যাসিড অবশিষ্ট থাকতো তাহলে পিএইচ বের করাটা এক ধাপ কমে যেত। এখন যেহেতু হচ্ছে ক্ষারক অবশিষ্ট আছে, তাহলে আগে আমরা পিওএইচ বের করতে পারবো, পিএইচ সরাসরি বের করতে পারবো না। তাহলে এখানে আমরা ওয়েস আয়ন, এখন এখানে এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সোডিয়াম কার্বনের একটা ক্ষার, তো সোডিয়াম কার্বনের এর মধ্যে ওয়েস কিন্তু নাই, কিন্তু সোডিয়াম কার্বনেটের এটাকে আমরা এভাবে বলতে পারি যে তার অম্লত্ব হচ্ছে 2, অর্থাৎ 2 মোল এসের সাথে বিক্রিয়া করে। যে সকল ক্ষারক 2 মোল এসের সাথে বিক্রিয়া করে ওই সকল, ওই যে দেখো এখানে দেখা আছে, ওই সকল ক্ষারকগুলো অবশ্যই 2 মোল ওয়েস আয়ন পানিতে উৎপন্ন করবে। তো এখানে তো সরাসরি সে ওয়েস আয়ন তৈরি করে না, সে সোডিয়াম কার্বনেট পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। ওই সোডিয়াম হাইড্রোক্সাইডটা শক্তিশালী ক্ষারকটা 2 মূল ওয়েস আয়ন সঙ্গে সঙ্গে তৈরি করবে, অর্থাৎ আলটিমেটলি 2 মূল হাইড্রোক্সিল আয়ন কি তৈরি হয়। তো 2 মূল হাইড্রোক্সিল আয়ন থেকে আমরা প্রথমে 1 মূল হাইড্রোক্সিল আয়নের মোলারিটি বের করছি। আমরা তো এখানে অবশিষ্ট যে সোডিয়াম কার্বন ছিল তার মূল সংখ্যা বের করছি, ওই মূল সংখ্যাটাকে মানে তোমাকে ঘনমাত্রা নিতে হবে। তাহলে আমরা জানি মূল সংখ্যা ঘনমাত্রা নিতে গেলে মোল পার লিটার, অর্থাৎ মূলকে আয়তন দ্বারা ভাগ করতে হবে। কিন্তু আয়তনটা এখানে দেওয়া আছে কিসে, আয়তনটা দেওয়া আছে হচ্ছে তোমার এমএল। এটাকে টোটাল যোগ করছে কত 260 যোগ করার পর এখানে তোমাকে হচ্ছে ভাগ করতে হবে লিটারে কনভার্ট করে, ভাগ করার পর 0.19922 আসছে। দেন হচ্ছে আমরা ওখানে পিওএইচটা হচ্ছে নির্ণয় করতে পারছি, কারণ প্রথমে তো সরাসরি পিএইচ নির্ণয় করতে পারবো না। পিএইচ নির্ণয় করার পর ওটা মানে পিওএইচ নির্ণয় করার পর সেটা পিএইচ 14 থেকে বিয়োগ করে দিলে আমরা জানি এটা পিএইচ বের হয়ে যায়। তো অনেকবার বললাম, আশা করি সবাই বুঝতে পেরেছে। তো নেক্সট হচ্ছে আমরা চলে যাই দ্বিতীয় প্রশ্ন, যেটা খুবই চমৎকার একটা প্রশ্ন। এই প্রশ্নটা অনেকের ফার্স্ট ইয়ার ফাইনালে আসতে পারে বা যারা বোর্ড পরীক্ষা দিচ্ছ তাদেরও আসতে পারে। তো মুছে দিলাম, তোমাদের একটু সময় দিলাম তোলার জন্য। আমি
এসে 2 মিনিট পরে এসে পরেরটা বোঝাচ্ছে।
আমাকে একটু দেখতে হয় একটু পর পর আমার মোবাইলের স্ট্যান্ডটা ঠিক আছে কিনা। তো অনেকটা নেমে গেছে, তো আমাকে একটু ঠিক করে দিতে হচ্ছে। আশা করি কিছুটা সরি, আমরা পরবর্তীতে ভালো স্ট্যান্ড ব্যবহার করব। তো যাই হোক, আমরা যতটুকু করবো সেটুকু তোমরা আসলে দেখতে পাবে। এখানে এই বিক্রিয়াটিতে যে হচ্ছে বিজারা হচ্ছে এখানে বিজারা হচ্ছে C2O4 আয়নটি 2টি ইলেকট্রন ত্যাগ করে কার্বন ডাই অক্সাইডে তোমার হচ্ছে জারিত হয়। এইটার কয়টা ইলেকট্রন ত্যাগ করে সেগুলো তখন ক্লাসে শিখেছি। 2টি ইলেকট্রন ত্যাগ করে কার্বন ডাই অক্সাইড জারণ বিক্রিয়া এখানে C2O4 মাইনাস ইলেকট্রন ত্যাগ করে কার্বন ডাই অক্সাইড হয় এবং সেটা সমীকরণ নাম্বার 5। আবার তোমার ক্রোমেট আয়ন ক্রোমেট আয়নটি আমরা এখানে 5টা ইলেকট্রন ধরবো, 5টি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত সুতরাং বিজারণ বিজারণ অন্তর্বিক্রিয়া কি? বিজারণ অন্তর্বিক্রিয়া হচ্ছে এখানে Cr2O7 মাইনাস কয়টা ইলেকট্রন বলতে 5টা। আমরা জানি বিজারণ বিক্রিয়ার সময় আমাদের খেয়াল রাখতে হয় যতটা অক্সিজেন তার দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন আয়ন বামে বসে, আর যতটা অক্সিজেন তার সমান সংখ্যক পানি ডানে বসে। তো এখানে সে কিসের নাম্বার হয়? ক্লোরিক 3+ আয়নের নাম্বার। তাহলে এখানে সমীকরণ নাম্বার 6টা ইলেকট্রন করে, তাহলে 6টা ইলেকট্রন ক্রমাক্রমে রাখতে 6টা ইলেকট্রন। এখন দেখো ইলেকট্রন সংখ্যা আমাদের পরবর্তী কাজ কি? ইলেকট্রন সংখ্যা সমীকরণ। প্রথম কাজ হচ্ছে এবার ইলেকট্রন ত্যাগ করলো, গ্রহণ করলো, এই দুটো সমীকরণ দাঁড় করানোর পর আমাদের শুধু আমরা তাকাবো ইলেকট্রনের যে ইলেকট্রনকে সমতা করবো, অন্য কিছু নিয়ে আমাদের ভাবতে হবে। ইলেকট্রনকে সমতা করতে গিয়ে আমরা 1 নংকে যদি 3 দ্বারা গুণ করি আর 2 নংকে যদি আমরা 2 নম্বরের সাথে যোগ করে দিই, তাহলে ইলেকট্রন সংখ্যা আমাদের সমতা হয়ে যাচ্ছে। তাহলে এখানে 3 দ্বারা গুণ করলে 3C2O2 মাইনাস, আর এই যদি আমরা 3 দ্বারা সংখ্যাটাকে গুণ করি নেই, আর যদি ইলেকট্রন সংখ্যা সমান হয়ে যাবে বামে ডানে, এখানে 6টা ওখানে 6টা হয়ে যাবে, তাই এটা আমরা লিখব না। আর এখানে কার্বন ডাই অক্সাইড এখানে আমরা কিন্তু 3 দ্বারা গুণ করছিলাম, রাইট? তারপর এখানে 3 কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে এখানে আমরা শুধু সংখ্যা দ্বারাই গুণ করি না, এই যে সংখ্যা হয়ে গেছে। এখন দর্শক আয়ন সরবরাহ করব, দর্শক আয়ন সরবরাহ করবে মানে হচ্ছে ওই যে হাইড্রোজেন এবং পটাশিয়াম। এখন দেখো অক্সালিক অ্যাসিড এই কিভাবে থাকে H2C2O4 থাকে অক্সালিক, তাহলে এখানে আমরা 3 দিয়ে দেবো সামনে H2C2O4। আর ক্রোমেটটা কিভাবে থাকে? পটাশিয়াম ক্রোমেট আকারে Cr2O7। এইখানে একটু চিন্তা করতে হবে, 14টা হাইড্রোজেনের মধ্যে 6টা কিন্তু হাইড্রোজেন এখানে চলে গেছে, তাহলে আর কটা থাকবে? আর 8টা থাকবে। হ্যাঁ, তাহলে 8টা যদি থাকে তাহলে কয় মোল সালফার স্কুল করবে? 4 মোল সালফার স্কুল করবে। এইটা একটু ভালো করে খেয়াল করতে হবে। 14টার মধ্যে 6টা অক্সালিক অ্যাসিড চলে গেছে, আর বাকিগুলো হচ্ছে সালফার স্কুল। তো এই পাশে পটাশিয়াম সালফেট, তারপর এখানে ক্রোমিক সালফেট, ক্রোমিক আয়নটার আগে কোনো কি নাই, মূল সংখ্যা নাই। তারপর 3 মোল কার্বন ডাই অক্সাইড আর 7 মোল। তো এইটাই হচ্ছে সমাধানিত সমীকরণ। ওইখানে
তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী অঙ্কতে চলে যাই, যেখানে আমরা এই পাত্রের দ্রবণকে জারিত করতে পটাশিয়াম কার্বনের কত ml প্রয়োজন হবে তা হিসাব করব। এখন দেখো যে সমাধাকরণটা খুবই ইজি ছিল, তারপর আজকে তোমাদেরকে আমি আরও 2-3টা সমাধাকরণ শেখাবো। তো বলছে এই পাত্রে দ্রবণকে জারিত করতে পটাশিয়াম কার্বনেটের কত ml তোমার প্রয়োজন হবে। তাহলে এখানে যে বিষয়টা তোমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এই পাত্রের সাথে কার বিক্রিয়া করানো হবে, এই পাত্রের জারিত করতে কত পটাশিয়াম, তার মানে বি পাত্রের মেশাইতে হবে। তাহলে এখন আমরা এ ও বি পাত্র মেশালে যে সংশ্লিষ্ট বিক্রিয়াটি সেটা লিখব, যে এ ও বি পাত্রকে মিশালে নিচের বিক্রিয়া সংঘটিত হয়। এখানে অম্লীয় ফেরাস সালফেট বলছে, তার মানে ফেরাস সালফেট, সালফিউরিক অ্যাসিড প্লাস পটাশিয়াম ডাইক্রোমেট। তো এখানে অনেক স্টুডেন্টরা তোমরা চিন্তা করো সালফিউরিক অ্যাসিড আসলো কই থেকে। আমি একটু আগেও বলছি অম্লীয় মাধ্যম ছাড়া জারক বিজারক বিক্রিয়া করতে চায় না বা অনেক স্লোলি বিক্রিয়া করে, সেজন্য অম্লীয় বলতে আমরা সালফিউরিক অ্যাসিডটা সাধারণ। আর সালফিউরিক অ্যাসিড কেন ব্যবহার করি? সালফিউরিক অ্যাসিড সহজলভ্য, এটা আমরা বেশি অ্যাভেলেবিলিটি আছে এটা আমরা সহজেই পাই, এই জন্য সালফিউরিক অ্যাসিডটা আমরা বেশি ব্যবহার করি। দেন এখানে বিক্রিয়া করলে কি হবে আমরা জানি, এটা ফেরিক সালফেট হয়, তারপর পটাশিয়াম সালফেট হয়, ক্রোমিক সালফেট হয়, আর পানি হয়। এখন এই বিক্রিয়াটা যেহেতু আমরা অঙ্ক করবো, তো এই বিক্রিয়াটা সমতাপটা আমাদের অঙ্ক করা দরকার নাই, কিছু কিছু বিক্রিয়া আছে আমাদেরকে সমতা মনে রাখতে হবে। তাহলে এই বিক্রিয়ার আসলে সমতাকরণের শুধু বাম দিকের অংশটা ভালো করে মনে রাখবো। বাম দিকে মূল সংখ্যা হয় টোটাল 14, মধ্যে এখানে 6 হয় আর এখানে 7 হয়। তাহলে 6 আর 7 মানে কত হবে 13, আর এখানে 1 মূল 14। এটা দেখে দেখে তুমি এখানে মিলাই ফেলবা। তাহলে এখানে কত দিলে 6 হবে? 3 দিলে। আর হাইড্রোজেন কয়টা? এখানে 7 দাও, পটাশিয়াম 2টা, পটাশিয়াম 2, ক্রোমিক 2টা, শেষ। তাহলে এইভাবে মনে রাখবা এই বিক্রিয়াটা বাম দিকে মূল সংখ্যা 6। তাহলে বিক্রিয়াটা সমতাকরণ আমার হয়ে গেল। এখন যদি সমতাকরণ করতে বলে তখন তো আমরা ওই যে ঘর নাম্বার যেভাবে করছি ওইভাবে করতে হবে, এখন তো আর ওইভাবে বলে নাই। তাহলে এখন বিক্রিয়া অনুসারে এই অঙ্কটা করতে গেলে আগে আমরা একটু বি পাত্রের মূল সংখ্যাটা বের করে নিই। তো আগে ধরি যে মনে করি, তো তারা বলছে যে এই পাত্র যখন জারিত করতে পটাশিয়াম কত ml দরকার, যে পটাশিয়াম কার্বনেটের আয়তন x ml, এটা ধরে নিলাম। তাহলে সুতরাং পটাশিয়াম কার্বনেটের মূল সংখ্যা, তো মূল সংখ্যা মানে কি আয়তন ইন্টু SB/1000। তাহলে এখানে S 0.05 ইন্টু আয়তন তো জানি না, ধরে নিচ্ছি x ইন্টু 1000। তাহলে এর মূল সংখ্যা ভাগ করলে যত হবে তত। তাহলে এখানে 0.05কে তুমি 1000 দ্বারা ভাগ করো, 0.05 ভাগ 1000। তাহলে এখানে হবে 5 ইন্টু 10⁻⁵x, এত মোল। তাহলে এখন আমরা লিখব বিক্রিয়া অনুসারে তোমার 1 মোল K2CR2O7 সমান
6 মোল ফেরাস সালফেট। তাহলে এখানে বলছে 1 গ্রাম ফেরাস সালফেট দ্রবণ, তখন ফেরাস সালফেট মোলটাকে আমরা গ্রামে নিব। তাহলে এখানে কি হবে, সেখানে হচ্ছে যে তোমার 55.5 দ্বারা গুণ করে নাও, 55.585, এটাকে তুমি 6 দ্বারা গুণ করো, তাহলে 335.1 গ্রাম ফেরাস সালফেট। খেয়াল করো, 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট আমরা জানি 6 মোল ফেরাস সালফেট। তো মোলকে আমরা গ্রামে নিতে আণবিক পর্যায়ে গুণ করতে হবে, যেহেতু এখানে 1 গ্রাম অম্লীয় ফেরাস সালফেট দ্রবণ আছে। তারা বলছে এ পাত্রে দ্রবণকে মানে 1 গ্রামকে জারিত করতে পটাশিয়াম কত এমএল প্রয়োজন। তাহলে এখন আমরা বলবো হচ্ছে 5 × 10⁻⁻5 মোল পটাশিয়াম ডাইক্রোমেট সমান সমান কত হবে, 33.1 × 5 × 10⁻⁻5 এক্স গ্রাম ফেরাস সালফেট। তাহলে এইটার সাথে এই মানটার সাথে গুণ করে দাও, 5 × 10⁻⁻5 গুণ করলে এটা খুব ছোট্ট মান 0.01675 গ্রাম ফেরাস সালফেট। তার মানে এই আয়তনটা যতই হোক তত আয়তন দিয়ে আসলে আমরা এত গ্রাম ফেরাস সালফেটকে হচ্ছে করতে পারবো, কারণ এই এক্স্যাক্ট আয়তনটা তো আমরা এখানে জানি না। এত x গ্রাম ফেরাস সালফেট, কিন্তু ওই আয়তনটা দিয়ে আসলে 1 গ্রামকেই আমরা কী করতে পারি, তার বলে দিচ্ছে যে এ পাত্রের দ্রবণকে জারিত করতে গেলে এ পাত্রের মধ্যে কত গ্রাম আছে। এখন এক্সের মানটা যদি আমরা জানতে পারতাম, তাহলে দেখা যেত এই এক্সের মান জানতে পারলে এই মানটা আসলে 1 গ্রামই হয়ে যেত। কী হয়ে যেত? 1 গ্রামই হয়ে যেত, যেহেতু x ml দিয়ে 1 গ্রামকে আমরা জারিত করতে পারি। তার মানে এখানে আসলে এটা দিয়ে বোঝাইছে প্রশ্ন মতে এই যে 0.01675 এইটা সমান আসলে 1 গ্রাম। তাহলে এখান থেকে তুমি এক্সের মানটা বের করে নাও, 0.0167755। এটাতে ভাগ করলেই যত ml হবে আসলে তত ml প্রয়োজন। আবার শোনো, তারা বলছে যে এই পাত্রের দ্রবণকে জারিত করতে পটাশিয়াম কত ml প্রয়োজন। তো এটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে xml। তাহলে এ পাত্রের দ্রবণ মানে কত গ্রাম, 1 গ্রামকে জারিত করতে। কিন্তু এখানে আমরা কত গ্রামকে জারিত করছি সেটা এক্স্যাক্টলি বের করতে পারি নাই, কারণ এক্সের মান তো আমরা জানি না। কিন্তু এক্সের মান যেটাই এক্স্যাক্টলি ওই মানটি আসবে এক্সের, যেটার দ্বারা গুণ করলে আসলে এটা 1 গ্রাম হয়ে যাবে। তাহলে যেহেতু আমাদের 1কে প্রশমিত করবো, তাহলে এই মানটা আসলে 1 গ্রামের কি সমান। এই মানটা কার সমান? 1 গ্রামের সমান। তাহলে এখন এর অঙ্কটা কিন্তু একটু ভিন্ন রকম অঙ্ক, 0.167 1 ভাগ 0.16755, 1 ভাগ 0.01675, 0.01675 অর্থাৎ 59.683 ml। এত ml প্রয়োজন। এখন দেখো, তুমি যদি এই মানটার সাথে উপরের মানটা 0.1016755 গুণ করো, এই যে দেখো 1 আসছে। তার মানে উত্তর হচ্ছে, সুতরাং পটাশিয়াম ক্রোমেটের 59.683 ml দ্রবণ প্রয়োজন। তো এই সম্পর্কটা ব্যাপারটা আবার বলি, তারা বলছে এই পাত্রে দ্রবণকে জারিত করতে পটাশিয়াম কার্বনেটের তোমার হচ্ছে কত ml প্রয়োজন। তাহলে এই পাত্রের মধ্যে কত 1 গ্রাম ফেরাস সালফেট রয়েছে, তার মানে যত ml ধরবো সেই আসলে 1 গ্রামকেই প্রশমিত করবে। তাহলে xml ধরে আমরা দেখছি যে xml আকারে এত গ্রাম ফেরাস সালফেট প্রশমিত হয়। এখন এক্স্যাক্টলি এখানে মান আসে নাই কেন, কারণ এখানে x এর মান তো জানি না। তো ওই x এর মান যাই হবে সেটা আসলে 1 গ্রামকেই প্রশমিত করবে। তাহলে এই পরিমাণটা অ্যাকচুয়ালি আসলে 1 গ্রাম। কত গ্রাম? 1 গ্রাম। তাহলে x এর মান এখানে পাইছি, এই মানটা দেখো এখানে বসাতে দেখবে যেটা 1 গ্রাম হয়ে গেছে। এই হচ্ছে অঙ্কটা। তো এই অঙ্কটা অনেক ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, খুবই সোজা অঙ্ক।
হ্যাঁ, তোমরা অনেকে এই অধ্যায়ের অঙ্কগুলো মিলাইতে পারো না, আসলে এই অধ্যায়ের অঙ্কগুলো খুবই মজার, ইন্টারেস্টিং। তো তোমাদের সামনে আরও অনেক ভিডিও আমি নিয়ে আসবো, গুণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন, পরিবেশ রসায়ন, এগুলোর উপর নিয়ে আসবো। তৃতীয় অধ্যায়ের হয়তো ভিডিও আপাতত দিব না, কারণ তৃতীয় অধ্যায়ের সৃজনশীল কয়েকটা আলোচনা করতে পারি, ওটা টোটালি থিওরিক্যাল, তো ওটা আলোচনা করে দেওয়া যায়, কিন্তু এখানে তো ম্যাথমেটিক্যাল বিষয়গুলো আমরা বোর্ডে লিখে দিতে পারি। তো আশা করি তারপরে একদিন আমি তৃতীয় অধ্যায়ের 4-5টা সৃজনশীল আলোচনা করে দিব, যেটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে যাই আমরা পরবর্তী অঙ্কতে। পরবর্তী অঙ্কটা দেখেন, জেড পাত্রে তোমার হচ্ছে 40 ml পানি যোগ করলে দ্রবণের ঘনমাত্রা কত ppm হবে। 3টা পাত্রের মধ্যে 3 রকমের পদার্থ আছে, এর মধ্যে 2টা ক্ষারক এবং একটা অ্যাসিড। তো এখানে বলছে জেড পাত্রের মধ্যে কি আছে, 10 ml 0.4% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। প্রথম পাত্রে আছে 50 ml 0.21 মোলার সালফারিক অ্যাসিড দ্রবণ। দ্বিতীয় পাত্রে আছে 20 ml 1.5 গ্রাম সোডিয়াম কার্বনেট। তো জেড পাত্রে 40 ml পানি যোগ করলে দ্রবণের ঘনমাত্রা কত ppm হবে। এরপর বলছে এক্স পাত্রের দ্রবণে ওয়াই ও জেড পাত্রের দ্রবণ মিশালে দ্রবণের প্রকৃতি কীরকম হবে হিসাব করো। খুবই ইজি অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমরা হচ্ছে তোমার অঙ্কটা শুরু করি, সেটা হচ্ছে 3-এর গ। আশা করি এতটুকু তোমরা দেখতে পাচ্ছ, বাকি অংশটুকু একটু ডাউন হয়ে গেছে আমার মোবাইল। তো যেহেতু উপরের অঙ্ক আমরা করে ফেলছি, সো আমাদের এতটুকু দেখতে পারলেই হয়ে যাবে। তাহলে এখানেই জেড পাত্রের আগে ঘনমাত্রা বের করি। তাহলে জেড পাত্রের দ্রবণের ঘনমাত্রা এস সমান সমান, এটা কিন্তু S1ই ধরে নাও, S1 সমান সমান হচ্ছে W × 1000 ডিভাইডেড বাই M। যত পার্সেন্ট তত W। 1000 আণবিক ভর 40, আয়তন, যখন পার্সেন্ট থেকে আমরা ঘনমাত্রা বের করব, আয়তনটাকে আমাদেরকে 100 ধরতে হবে। কী ধরতে হবে? 100। তো 100 ধরলেই এখানে আসলে 0.1 হওয়ার কথা, কারণ হ্যাঁ 0.1ই থাকবে, কারণ এখানে 10 থাকবে, 10 থাকলে এটা 4 হবে। হ্যাঁ, 4কে 40 দ্বারা ভাগ করলে 0.1 হবে, তাহলে 0.1 বলা। এখন বলছে যে জেড পাত্রে 40 ml পানি যোগ করলে দ্রবণের ঘনমাত্রা কত ppm হবে। 40 ml পানি যোগ করলেই তখন দ্রবণের ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে। তাহলে 40 ml যোগ করলে পরিবর্তিত ঘনমাত্রা S2 হলে তখন আমরা জানি একটা সূত্র, অর্থাৎ দ্রবণের লঘুকরণের সূত্র, দ্রবণের লঘুকরণের সূত্র আমরা জানি যে S1 B1 সমান সমান S2 কি B2। আমরা এখানে S2 বের করব, S1 B1 বাই B2। S1টা ওই যেটা আমরা বের করছি 0.1 মোলার, B1 হচ্ছে প্রথম পাত্রে যে ছিল সেটা হচ্ছে তোমার 10 ml, আর B2 হবে মেশানোর পরে যে নতুন যে আয়তন হবে 50 ml। তাহলে এই যে S1 0.1, B1 10, B2 50, এটাতে আমরা নতুন ঘনমাত্রা পাবো। ওই ঘনমাত্রাকে ppm-এ প্রকাশ করতে বলছে। তাহলে 1/50 0.02 মোলার। 1/50 বললাম কেন, কারণ 10কে 0.1 গুণ করলে 1 হয়। তো এইটাকে আমরা আবার আণবিক ভর দ্বারা গুণ করব, 40 দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে এত গ্রাম পার লিটার। তাহলে এখানে হয় 0.8 গ্রাম পার লিটার। আমরা জানি গ্রামকে যদি 1000 দ্বারা গুণ করি তাহলে এটা হয়ে যাবে মিলিগ্রাম পার লিটার, আর যত মিলিগ্রাম পার লিটার আসলে তত ppm।
যত মিলিগ্রাম পার লিটার তত পিপিএম, এই তো পিপিএমে কনভার্ট হয়ে গেল। বুঝতে পেরেছেন? আই থিঙ্ক খুব সহজেই আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা চলে যাই পরবর্তী অঙ্কের মধ্যে। আমরা আজকে পুরো স্লাইডটা শেষ করব বলছিলাম, এখানে আরও দুটো সমতাকরণ আছে, এটাও তোমাদেরকে শেখাই নিব, পরীক্ষার জন্য উপকার হবে। জেড পাত্রে 40 ml পানি যোগ করলে দ্রবণের ঘনমাত্রা কত পিপিএম হবে, এটা হয়ে গেল। এক্স পাত্রে দ্রবণে ওয়াই ও জেড পাত্রে দ্রবণ মিশালে দ্রবণের প্রকৃতি কীরকম হবে, অর্থাৎ দ্রবণটা অম্লীয় হবে না ক্ষারীয় হবে। তো এটাও খুবই সোজা অঙ্ক, ওই যে আগের অঙ্কটার মতনই, কিন্তু ওখানে দুইটা দ্রবণ ছিল আর এখানে হচ্ছে কি একটা দ্রবণ। তো অলরেডি আমরা জানি যে জেড পাত্রের ঘনমাত্রা 0.1 মোলার, এটা আমরা একটু আগে হিসাব করছি। তো সুতরাং জেড পাত্রে কি আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের মূল সংখ্যা হিসাব করে ফেলি। এটা কিন্তু আমরা গণং হতে, তো মূল সংখ্যা কি হবে 0.1 × 10 ডিভাইডেড বাই 1000। তাহলে এখানে 10 থাকবে, তাহলে 1 × 10⁻³ হবে, এটা হবে 1 × 10⁻³ মোল, কারণ 0.1কে 100 দ্বারা ভাগ করতে হবে। 0.1 ভাগ 100। তারপর হচ্ছে আমরা বের করবো সালফিউরিক অ্যাসিডের মূল সংখ্যা। তো সালফিউরিক অ্যাসিডের মূল সংখ্যা হচ্ছে 50 × 21 ডিভাইডেড বাই 1000। তাহলে 50 × 21, সরি 0.21, 50 × 0.21 ভাগ 1000, 0.0105 মোল। দেন আমরা বের করব হচ্ছে তোমার ওয়াই পাত্রের অর্থাৎ সোডিয়াম কার্বনেটের মূল সংখ্যা। তো সোডিয়াম কার্বনের মূল সংখ্যা বের করা খুবই সোজা, কারণ ডাব্লিউ এখানে দেওয়া আছে, এটাকে আণবিক ভর দ্বারা ভাগ করে দিবা। 106 দ্বারা ভাগ করে দিলেই মূল সংখ্যা এসে পড়বে, বা 106। তাহলে এখানে হয় 0.0142 মোল। তো মূল সংখ্যা বের করার পরে আমরা, যেহেতু আমরা অ্যাসিডের সাথে দুটা ক্ষারক মেশাবো, তাহলে ধাপে ধাপে বিক্রিয়া করবে। এখানেই আসলে প্রথমে সালফিউরিকের সাথে হয় সোডিয়াম হাইড্রোক্সাইড, না হয় সোডিয়াম কার্বনের বিক্রিয়া করবে। তারপরে যদি এই সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকে তাহলে পরবর্তী আরেকটা ক্ষারকের সাথে বিক্রিয়া করবে। এরপর যদি অ্যাসিড অবশিষ্ট থাকলে তাহলে অম্লীয় হবে, আর যদি ক্ষারক অবশিষ্ট থাকে তাহলে রেখে হবে ক্ষারীয় হবে। আসলে প্রথমে আমরা সালফিউরিক অ্যাসিডের সাথে কম মূল সংখ্যার ক্ষারকটা বিক্রিয়া করি, অর্থাৎ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ও সালফিউরিক অ্যাসিড এর মিশ্রণে। তাহলে এখানে বিক্রিয়া হবে সালফিউরিক অ্যাসিড, তাহলে আমরা এখানে কম পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইডটা দিয়ে সালফিউরিক সাথে আগে বিক্রিয়াটা করে ফেলি। সবসময় এটাই করবা, দুটা ক্ষারক যদি থাকে যেটা কম আসবে সেটার সাথে অ্যাসিডে বিক্রিয়া করবা। তাহলে সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে আমরা জানি এখানে সোডিয়াম সালফেট পানি উৎপন্ন হয়। তো এখানে সমতা করতে হবে, এখানে 2 মোল দিলে এখানে 2 মোল দিলে সমতা হয়ে যাবে। তাহলে বিক্রিয়া অনুসারে 2 মোল NaOH সমান হচ্ছে 1 মোল সালফিউরিক অ্যাসিড। তার মানে হচ্ছে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, হাফ মোল সালফিউরিক অ্যাসিড। তাহলে হচ্ছে 1 × 10⁻³ মোল সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 1 × 10⁻³/2 মোল সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে বোঝা যাচ্ছে সালফিউরিক অ্যাসিড খুব কম পরিমাণে বিক্রিয়া করছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে 1 ×
পাওয়ার -3, এটাকে ভাগ করবো আমরা 2 দ্বারা, তাহলে 5 × 10⁻⁻4 মোল সালফারিক অ্যাসিড। তাহলে এই সালফারিক অ্যাসিডটা বিক্রিয়া করছে, কিন্তু সালফারিক অ্যাসিড আছে কত? 0.0101, 0.0105 মোল। তাহলে সুতরাং বিক্রিয়া শেষে 0.105 - 5 × 10⁻⁻4, বা এটা বিয়োগ করে দেখি কত হয়, 0.0105, তাহলে এখানে হয় 0.01 মোল সালফারিক অ্যাসিড অবশিষ্ট থাকে। এই অবশিষ্ট সালফারিক অ্যাসিডটা বিক্রিয়া করবে সোডিয়াম কার্বনের সাথে। তাহলে আবার সোডিয়াম কার্বনেট ও সালফারিক অ্যাসিড এর মিশ্রণে, তাহলে দেখো ধাপে ধাপে করবা। প্রথমে এই একটা অ্যাসিড থাকলে যেই ক্ষারকটা সবচেয়ে কম পরিমাণ তার সাথে বিক্রিয়া করবা। বিক্রিয়া করার পর অ্যাসিড অবশিষ্ট থাকবে অবশ্যই, যেহেতু দুটা ক্ষারক দিছে। তাহলে ওই অ্যাসিডটা পরবর্তীতে আরেকটা ক্ষারকের সাথে বিক্রিয়া করবা, পরে দেখবা যে কোনটা অবশিষ্ট থাকে। তাহলে এখানে বিক্রিয়া যদি করি, সোডিয়াম কার্বনেট সালফুরিক অ্যাসিড বিক্রিয়া করলে হয় সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড আর কি পানি। তো এটা O2 সমতা হয়ে যায় নাকি না? এখানে 2 দিতে হয়, এখানে 2 দিলে এখানেও হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, সোডিয়াম 2টা, ক্লোরিন, কার্বন ডাইঅক্সাইড আর পানি। সরি, এখানে তো ক্লোরিন আসলে বের থেকে, সোডিয়াম সালফেট, এটা O2 হয়ে যায়, সোডিয়াম সালফেট। তো এখন আমরা এখান থেকে দেখব কি অবশিষ্ট থাকে। আমি একটু দেখে নিই যে পুরা বোর্ডটা দেখা যায় কিনা, তোমরা এটা তুলতে থাকো। আরও কয়েকটা লাইন আমরা নিচে লিখতে পারবো। তো এখন তোমার বিক্রিয়া অনুসারে আমরা 1 মোল সালফারিক অ্যাসিড সমান হচ্ছে 1 মোল সোডিয়াম কার্বনেট, তাহলে এখানে আছে কত? 0.01, তাহলে 0.01 মোল সালফারিক অ্যাসিড সমান 0.01 মোল সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করবে। তো বাকিটা আমরা এখানে লিখতেছি। তো সুতরাং যে দ্রবণে ওই যে এত মোল যেহেতু বিক্রিয়া করবে, কিন্তু ও আছে কত মোল? এত মোল। তাহলে দ্রবণে 0.0142 - 0.1, বা বিয়োগ করলে যত হবে, তো বিয়োগ করলে এটা হচ্ছে 0.0132 হবে। হয় 0.0042 মোল সোডিয়াম কার্বনেট অবশিষ্ট থাকে। সুতরাং দ্রবণের প্রকৃতি হচ্ছে তোমার ক্ষারীয়। এই হচ্ছে অঙ্কটা। কঠিন? মোটেও কঠিন না। মূল সংখ্যা দিয়ে অঙ্কগুলো করবে। আয়তন দিয়ে তোমরা অনেকে অঙ্ক শিখো, মূল সংখ্যা দিয়ে করলে সবচেয়ে উত্তম। তো অনেক লম্বা ভিডিও হচ্ছে, প্রায় 1 ঘন্টার মতন হয়ে যাচ্ছে। ভাবছিলাম যে তোমার এই সমতকরণ দুটো করাবো, কিন্তু আসলে এত বেশি গরম যে আর এনার্জি পাচ্ছি না। তো 3টা সৃজনশীল আলোচনা করলাম, 3টা সৃজনশীলই আজকে ভিডিওতে থাকবে। তো আশা করি তোমাদের অনেক অনেক বেশি উপকার হবে। তো এটা আমি আবার একটু সামারি করে নিই। প্রথমে 2-3 পাত্রের মোল সংখ্যা বের করছি। বের করার পর অ্যাসিডের সাথে 2টা ক্ষারক যদি থাকে, যেটা অল্প পরিমাণে ক্ষারক থাকবে সেইটার সাথে আগে অ্যাসিডে বিক্রিয়া করবা। ওইটা পরবর্তীতে দেখা যাবে অ্যাসিড অবশ্যই থাকবে, ওই অ্যাসিডটায় পরবর্তী আরেকটা ক্ষারকের সাথে বিক্রিয়া করবা। বিক্রিয়া করে দেখবা অ্যাসিড ক্ষারকের মধ্যে কোনটা অবশিষ্ট থাকে, যেটা অবশ্যই থাকে দ্রবণের প্রকৃতি ওটাই হবে।
এই নিয়মটা তোমরা শিখবা, এটা তোমাদের জন্য ইজি হবে। আমি সব অঙ্ক দেখো মূল সংখ্যা দিয়ে করে ফেলি, এটা উত্তম। তো আশা করি তোমাদের এই ক্লাসটা তোমাদের অনেক সাহায্য করবে। পরবর্তী ক্লাস আমরা হয়তো বা আমি রাসায়নিক পরিবর্তন বা কী বলে গুণগত রসায়ন নিয়ে আসতেছি। পরিমাণগত রসায়নের 2টা ক্লাস করেছি, আপাতত আর ক্লাস করাবো না। হ্যাঁ, আশা করি তোমাদের উপকার হবে। তবে তোমাদের যদি কোনো পরিমাণগত রসায়নের কোনো সমস্যা থাকে আমাকে ইনফর্ম করলে, টেক্সট করলে আমি এটা নিয়ে ভিডিও করাবো।